স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ১৬ অধ্যাদেশ উত্থাপন না হয় বাতিল, বিরোধী দলের ওয়াকআউট। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায় কেন নেব? তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। রাজধানীর অনেক প্রধান সড়কের ফুটপাত হকারের দখলে, ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না জেলেরা, বেকায়দায় উপকূলের অসংখ্য পরিবার। কাল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি পাকিস্তানে, লেবানন ইস্যুতে অনড় তেহরান। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সহ ২৪টি বিল আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাশ হয়েছে, কিন্তু ১৬টি অধ্যাদেশ উত্থাপন না হওয়ায় বাতিল হয়ে গেছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সকালের সেশনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধন বিল সহ ১০টি বিল পাশ হয়। এ সময় অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতায় কাজ করছে বিএনপি সরকার। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। দুপুরের বিরতির পর সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, আমানত সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল কণ্ঠভোটে পাশ হয়। পরবর্তী কার্যক্রমের জন্য সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশ নিয়ে বিতর্ক তৈরি হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি, কিন্তু ৩টি সংশোধনী সহ বিলটি পাশ হয়। এই বিলের সংশোধনী এবং অন্তর্বর্তী সরকারের ১৬টি অধ্যাদেশ উপস্থাপন না করায় সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদ জানায় বিরোধী দল। বিরোধী নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না। এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার, এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো। পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার আনেননি। প্রয়োজনে বিলটি আবার সংশোধন করা যাবে। এই ৯১টা বিলের মধ্যে ওই ১৬টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের অধিবেশন ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার, এই ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকারি দলের প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটি ঘিরে চলছে বিতর্ক। এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সদস্যরা।
2024 সালের 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক ঐকমত্যের কথা বলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। পরিকল্পনা ছিল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনবেন। তবে বিপত্তি বাধে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালে দলটি মনে করে জাতীয় সংসদের হাতেই থাকবে সংবিধান সংশোধনের ক্ষমতা। ফলে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। বিএনপি বলছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি অবৈধ। বিপরীতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দলটির। যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব। সংসদে প্রস্তাবটি নীতিগতভাবে গৃহীত হলেও সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি দলের সাথে বিরোধী দলের মতানৈক্যের মধ্যে আটকে আছে কমিটি গঠন প্রক্রিয়া। এখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? কমিটিতে বিরোধী দল যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিএনপির প্রস্তাবিত কমিটি অগ্রহণযোগ্য ও বেআইনি বলছে এনসিপি। তারা যে সংশোধনী কমিটির কথা বলতেছে সেটা আদতে কোনো আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কমিটি নয়। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেটার দিকে আমরা অগ্রসর হতে চাই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে। কমিটিতে সমান প্রতিনিধিত্বের দাবি বাস্তবসম্মত নয়। বিএনপির তো মেজরিটি সংখ্যক সদস্য থাকবে, এইটাই তো গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না? যে মেজরিটির কথা শুনতে হবে আপনার। এখন যারা বলছেন যে তাদেরকে সমান সংখ্যক পদ দিতে হবে, তারা এটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইগনোর করছেন। কিন্তু সংসদের ভিতরে থাকলে সংসদের রুলস অফ প্রসিডিওর, সংবিধান এর বাইরে যাই বলেন এটা অন্যায় এবং অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে সরকার গঠন করা দল বিএনপি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন করলে তা আইনি জটিলতার মুখে পড়বে না। তবে বিষয়টি রাজনৈতিকভাবে একপেশে হতে পারে এবং তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে প্রমাণিত হয়েছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেরপুর ও বগুড়া উপনির্বাচনের ফল বাতিল এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেন এই নেতা। অন্য বক্তারা বলেন, শেরপুর ও বগুড়া উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 যে মাগুরা ইলেকশনের দৃশ্য হয়েছিল সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। রাজধানীর অনেক ফুটপাতই হকারের দখলে, ফলে মূল সড়ক দিয়ে চলতে হয় পথচারীদের। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। যানজট ও বিশৃঙ্খলা দূর করতে প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও আবার তা দখল হয়ে যায়। একটি ফুটপাত যার মালিক সাধারণ পথচারীরা, কিন্তু রাজধানীর অধিকাংশই ফুটপাত দখল করে বসে আছে ভ্রাম্যমাণ দোকান ও হকাররা। বাধ্য হয়ে সাধারণ পথচারীরা যান চলাচলের রাস্তা দিয়েই হাঁটছে। মিরপুর 10 নম্বর এলাকায় সকাল 10টা থেকেই বসে হকারদের দোকান। বিকালে পথচারীদের চলাচলের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। 10 ফুট ফুটপাতের 6 ফুট দখল করার পরও হকারদের দাবি, পথচারীদের চলাচলে কোনো অসুবিধা হয় না। এনে আল্লাহর রহমতে কোনো পথযাত্রী অন্তরে অবজেকশন দেয় না। আমরা এই যে 19 বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি, কোনো অবজেকশন নাই। আপনারা এই যে দেখেন
রোড কত ফাঁকা, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এই জায়গায়। পথচারীরা জানার উপায় না থাকায় কষ্ট করেই চলতে হয় তাদের। বুঝতে পারছেন, এই যে দোকানপাট যেগুলো আছে সেগুলোর কারণে আজকে রাস্তা অনেক প্রায় দখল হয়ে যাচ্ছে, ফুটপাথগুলো। তো সেই কারণে আজকে মানুষজন যারা হাঁটবে তারা আসলে সুস্থভাবে হাঁটতে পারছে না। এখন আমার তো ফুটপাথ দিয়ে যাওয়ার মতো অবস্থা, ফুটপাথ তো পুরোপুরি ব্লক করে রাখছে। কারণ ফুটপাথ দিয়ে যাচ্ছে কারা, যাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন আছে বা যাদের তাড়াহুড়া নাই তারা যাচ্ছে। আর আমি তো ফুটপাথ দিয়ে আমার তো যাওয়া সম্ভব না, এই জন্য আমার কি উপায়, কি রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে যাইতে হবে। ফুটপাথ দখল, আমি ফুটপাথে উঠছিলাম, ওখান দিয়ে রোদ দেখে ওখানে চেষ্টা করছিলাম, কিন্তু দোকানপাটের কারণে রাস্তাটা এমনভাবে ব্লক, ওখানে আমি হাঁটতে পারি নাই। না পারার কারণে আমার কষ্ট করে রোদে হাঁটতে হচ্ছে। পরিকল্পনাবিদের মতে রাজধানীর 70% ফুটপাতই হকারদের দখলে। মাঝে মাঝে প্রশাসন দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে যায়। হকাররা যারা ফুটপাতে বসেন তারাই তো আসলে মূল গল্পের একমাত্র চরিত্র না। এই গল্পে এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন যারা মাসোহারা নেন, আছে এলাকার অনেক রাজনৈতিক চক্র যারা এখান থেকে রেগুলার 200-300 টাকা করে একটা ছোট ছোট স্পেস থেকে তারা টাকা নিচ্ছেন, এবং মাস শেষে দেখা যাবে যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে ফুটপাতের। এই যে যারা অবৈধভাবে যারা এখান থেকে একটা টাকা পয়সা ইনকাম করছেন, হকাররা এই গল্পের ছোট একটা চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র না। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে চক্রটা, এই চক্রটাই কি করে, যখন কয়েকদিন পর পর ফুটপাত উচ্ছেদ করা হয় তখন তারাই কিন্তু তাদেরকে আবার বসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেয় এবং তাদেরকে অনেক সময় বাধ্য করে যে হ্যাঁ তুমি বসো, আমি সকল প্রোটেকশন দিব। ঢাকা পরিবহন কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকায় 6 ফুট, শিল্পাঞ্চলে 8 ফুট ও অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে 13 ফুট ফুটপাত রয়েছে, যার বেশিরভাগই হকারদের দখলে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ডিজেল সংকটে ট্রলার নিয়ে সাগরে যেতে পারছে না জেলেরা। বেকার হয়ে পড়েছেন উপকূলের অসংখ্য মৎস্যজীবী। ফলে আড়তদার, পাইকার ও শ্রমিক সহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। তেল পানি যদি আমরা পাই তো সাগরে যাই 2টা মাছ ধরতে পারি, 2টা মাছ ধরতে পারলে আমরা ইনকাম করিয়া বাল বাচ্চা বউ পোলা পানি ইত্যাদি সবাই বাঁচাইতে পারি, কিস্তি কুস্তি সব দিতে পারি। আর যখন এখন তেলের সংকটে এখন কিছু করতে পারতেছি না, এখন সব কিস্তি মিস্তি যেখানে যায় ইত্যাদি সব বন্ধ। আমরা খুব কষ্টে আছি, এখন যে কষ্টের শেষ নাই। জেলে আব্দুর রহমানের আয়ই চলে 5 সদস্যের পরিবার। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি চিন্তিত। এমন অবস্থা দক্ষিণ অঞ্চলের অধিকাংশ সমুদ্রগামী ট্রলার মালিক ও জেলেদের। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি গভীর সমুদ্রে মাছ ধরার ওপর শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। আড়তদারেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কামকাজ নাই। কেউ চায় 130, 40, 50, এমনকি 60-70 টাকাও রাখে তেল আমাদের থেকে। আমাদের অত টাকা নেই, আমরা কি কিনবো তেল? 2টা দোহান থেকে এইভাবে তেল নিছি, 2টা দোহান থেকে। কয়েকদিন পর সাগর অবরোধ, এই অবস্থা তেলের এখন আমার খুব কষ্ট। বঙ্গোপসাগর ও চরফ্যাশনের উপকূলীয় এলাকায় নদ নদীতে মাছ আহরণ 70 থেকে 80% কমে গেছে বলে দাবি করছেন জেলেরা। এতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মৎস্য বন্দর ও মোকামগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে যাচ্ছে আমরা যেখান থেকে তৈরি নিতাম তার কাছে তৈরি নেই, যার কারণে আমাদের বোট সমুদ্রে পাঠাইতে পারতেছি না। বর্তমানে কর্মচারী বসে আছে, এদের বেতন দিতে পারতেছি না। এত তেল বন্ধ হয়েছে, বড় হইতে যুদ্ধ লাগছে, যুদ্ধ হইতেই তেলের সংকট আরম্ভ হয়েছে। তেল ছাড়া তো ট্রলার চলবে না, এই কারণে আমাকে মাছ ধরতে পারতেছি না। 7 দিন 8 দিন ফিশিং করলে আমাদের 2500 বা 2000 তেল ডিজেল লাগে। এই ডিজেলের সংকটে আমরা বেশি বিভ্রান্তির ভিতরে আছি, কোনো মাছ ধরতে পারতেছি না। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সহায়তা পাবে জেলেরা। ডিজেল ক্রাইসিস সেন্ট্রাল ইস্যু, এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নাই। বিজিএফ বিতরণ কার্যক্রম চলমান আছে, এটা চলছে। এর বাইরেও যে 4টা অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের সাথে একেবারে সংশ্লিষ্ট 24,000 জেলে যারা আশেপাশে গ্রাম, তাদের আলাদা আরেকটা খাদ্য সহায়তা প্রদান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সমুদ্রগামী মৎস্য খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম অভিবাসন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে অংশ নেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম।
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সবজির চাহিদাও বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। অধিকাংশ সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। প্রতি কেজি কাকরোল বিক্রি হচ্ছে 160 টাকায়। কাকরোল 160 টাকা কেজি, এখন সিজন, এখন তো 160 টাকা কেজি হওয়ার কথা না কাকরোলের দাম। বরবটি 120 টাকা কেজি। ফ্রাইডে তো সব জিনিস দাম একটু ওরা বাড়াই দেয়, একটু বাংলাদেশের মতো সুযোগে বাঙালি আমরা। মিষ্টি কুমড়া লইছে একটা 80 টাকা দিয়া, আর বরবটি লইছে 120 টাকা। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি, বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে। লাউ 50-60 টাকা কিনে পড়ে এক একটা পিস। আবার আপনার কোমরে যে এটা কিন্তু 25 টাকা, আর হাইব্রিড বিক্রি 20 টাকা কেজি, 5-10টা ডিমের ভালো মন্দ থাকে। বেগুন 100 টাকা, ভেন্ডি 80 টাকা, উস্তা 100 টাকা, শসা 60 টাকা, বটবটি 100 টাকা, ওই টকটমেটো আছে এটা 80 টাকা কেজি। সব মানুষের সব দাম বেশি। দাম বেশির কারণ ভাই অনেকে গাড়ির পরিবহন খরচ বেশি। চাল, ডাল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে এই সপ্তাহেও। একটা 5 লিটার তেল কিন্তু 40 টাকা কমে গায়ে লেখার থেকে। এখন কারণ বাজারে এসে মানুষ যা গায়ে দাম লেখা তা দাম দিয়ে তেল কিনতেছে। পোলাও চাল যে এখন বড় মৌসুম, পোলাও চাল ছিল 130, 120, এখন বর্তমানে খোলা পোলাও চাল ভালো মানের 150, প্যাকেট 170 টাকা। বেশ কয়েক সপ্তাহ পর দাম বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের। সামনে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। পেঁয়াজ হলো 30 টাকা, এখন বর্তমানে হচ্ছে 40 টাকা কেজি। আদা আসলে 160 টাকা, এখন বেচতে আছে 180 টাকা, 20 টাকা বাড়তি। রসুন আসলে 160 টাকা, 70 টাকা, কারণ 200 টাকা কেজি হয়েছে। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকলেও সব ধরনের মাছের দাম বেশি বলছেন ক্রেতারা। আর বিক্রেতা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে মাছ। রুই, কাতল, তারপর হচ্ছে আপনার ওই ইলিশ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। 500-600 গ্রাম ইলিশের দাম 2000 টাকা কেজি চায়, বিক্রি করতেছে আরো বেশি চায়। সো ওভারঅল ভেরি এক্সপেন্সিভ। নিজস্ব দাম নাই আর কি, মাছের দাম ছোট বড়োর উপর আর কি নির্ভর করে, এটা আর কি। আর বাজারে সব কিছুর দামই বেশি আর কি, চড়া দাম আর কি। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরান ও যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কাল পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে। জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা, কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবশ্য ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সারা বিশ্বের নজর এখন অনেকটাই পাকিস্তানের দিকে, কারণ ইসলামাবাদে শনিবার আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এই বৈঠক ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের চলাচলে আরোপ করা হয়েছে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি প্রতিষ্ঠান। ইসলামাবাদের এই বৈঠক আদৌ হবে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা, যার অন্যতম কারণ লেবানন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ কারণেই ইসলামাবাদ আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো লেবাননে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে হামলার জেরে শান্তি আলোচনা থেকে সরে এসেছে তেহরান। ইরানের সাংবাদিক আব্বাস আসলানের বরাতে তারা জানায়, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। এমনকি ইরানের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে এখনও তেহরান ছাড়েনি বলে জানিয়েছেন আব্বাস আসলানি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ রাবাঞ্চি বলেছেন, তেহরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ করে দেবে। এদিকে লেবাননে আজও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দেইর কানন রাস আল আইন শহরে বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের বুধবারের ইসরায়েলি হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। তার নাম দীপালি, তিনি ফরিদপুরের বাসিন্দা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।
ইস্টার সানডে উপলক্ষে ৩২ ঘন্টার জন্য ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল ৪টা থেকে রবিবার পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে। শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন এই ঘোষণা দেয়। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও মস্কোর এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। ক্রেমলিন জানায়, যুদ্ধবিরতির সময় সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সম্ভাব্য উস্কানি মোকাবেলায় সেনাদের প্রস্তুত থাকতে বলেছে রাশিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর.সি. মজুমদার মিলনায়তনে এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে অধ্যাপক সাখাওয়াত আলী খানের ভক্ত, অনুরাগী ও শিক্ষার্থীরা অংশ নেন। সাখাওয়াত আলী খানের পরিবারের সদস্যরাও স্মরণ সভায় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষায় অধ্যাপক সাখাওয়াত আলী খান স্মরণীয় হয়ে থাকবেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ শুরু হয়েছে 2 দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ধারার সংস্কৃতি বিপন্ন মানবতার জয়গান গায়। এক্ষেত্রে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই। জয় 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 রে মানব অভ্যুদয় মন্দ্রী উঠিল মহাকাশে, এই মন্ত্রে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। বাঙালির মানুষ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয়। বর্তমান সময়ের অস্থিরতা, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর যে আঘাত আসছে তা প্রতিহত করতে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখছি যে সঙ্গীতের চর্চা ঘরে ঘরে হতো, পারিবারিকভাবে হতো, প্রাতিষ্ঠানিকভাবে হতো, সেটা কেমনভাবে সংকীর্ণ হয়ে গেছে এবং কেমনভাবে বাংলাদেশ, যে রবীন্দ্রনাথই বলেছিলেন, প্রাণহীন গানহীন একটা জায়গাতে পরিণত হচ্ছে। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বৈশ্বিকভাবে মানুষ এখন বিপন্ন বোধ করছে। হাজার বছরের পুরনো সভ্যতা ধ্বংসের আয়োজনে হারিয়ে যাচ্ছে মানবতা। আবার দেশেও মানুষ ও সমাজ নানাভাবে আক্রান্ত হচ্ছে। এই অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতিই আনতে পারে। প্রতিটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে নানাভাবে নানা রকম অবদান রচনা করেছে এবং পারস্যের সভ্যতা সেইখানে সভ্যতার আরেকটি বড় স্তম্ভ। বাংলার সভ্যতা 1000 বছরের প্রাচীন সভ্যতা, সেটার ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই ক্ষুর্বিত বাংলা ভূখণ্ড, কিন্তু অধিকাংশ বাংলা ভূখণ্ড নিয়ে বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। পুরো দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈশাখী উৎসব ঘিরে মেতেছে পার্বত্য 3 জেলার মানুষ। শহর ও গ্রাম সর্বত্র উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। প্রতি বছরের মতো এবারও 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। পাহাড়ের মানুষের কাছে বৈশাখী শুধু উৎসব নয়, এটি তাদের সামাজিক বন্ধন, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর বহিঃপ্রকাশ। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই ও অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে এ উৎসব। সম্মিলিতভাবে এগুলো বৈশাখী নামে পরিচিত। প্রতি বছর শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বৈশাখীর প্রথম আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও পরিবেশন করা হয় সাংরাই জল উৎসব, ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা, ত্রিপুরা গড়াই নৃত্য, ঘিলা খেলা ও মো জনগোষ্ঠীর নাটক। এছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাট্য পরিবেশন হয়ে থাকে। বছরের না এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ র্যালির মধ্য দিয়ে আমরা পয়লা বৈশাখ, বিজু, বৈশাখী তথা যে নামে ডাকক না কেন এই ধরনের শোভাযাত্রা করছি। আজকে জেলা পরিষদের র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমরা বন্ধুরা মিলে সবাই নিজস্ব ঐতিহ্যবাহী ড্রেস পরে এসেছি। প্রায় 1 বছর পরে এরকম অনুষ্ঠান হচ্ছে। সাংগে র্যালি শোভাতে এসে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরা র্যালি এসে আমার খুব ভালো লাগতেছে।
পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সক্রিয়তা রক্ষায় বৈশাখী উৎসবকে ঘিরে মিলিত হয় সকল সম্প্রদায়ের মানুষ। আমরা চাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এরকম একটা পুণ্যমিলন এবং বৈশাখী উৎসবের আমেজটা ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমরা সকলে পাহাড়ি বাঙালি সকলে মিলে শান্তি এবং সুখী সমৃদ্ধি খাগড়াছড়ি গড়ার জন্য সবাই একসাথে কাজ করে। বৈশাখী কেবল একটি উৎসব নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রকাশ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আবহাওয়া অনুকূলে থাকা এবার দিনাজপুরে লিচুর বাম্পার ফলনের আশা করছে চাষিরা। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মুকুল। চায়না 3, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ এবার বেড়েছে। দিনাজপুরের লিচু বাগান জুড়ে এখন উৎসবের আমেজ। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল। চাষিরা সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। মৌমাছির গুনগুন শব্দে মুখর হয়ে উঠেছে বাগানগুলো। লিচুর জন্য খ্যাত দিনাজপুরের মাধববাটি, মাসিমপুর ও উলিপুর সহ বিভিন্ন এলাকায় এবার মুকুলের সমারোহ চোখে পড়ছে। পাশাপাশি চায়না 3, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু আবাদ হয়েছে ব্যাপকভাবে। এবার ইনশাআল্লাহ মুকুট মোটামুটি ভালোই আছে। আমাদের বাগানে যে মুকুট আসছে মোটামুটি ভালো। মাদ্রাজি আছে, বেদনা আছে, বোম্বাই আছে। দিনাজপুরে বর্তমানে মোট ৫,৪৮৪ হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10,068টি লিচু বাগান রয়েছে। এর মধ্যে 3,225 হেক্টরে বোম্বাই, 1,990 হেক্টরে মাদ্রাজি, 709 হেক্টরে চায়না 3, 308 হেক্টরে বেদেনা, 128 হেক্টরে চায়না 2, 24.5 হেক্টরে কাঁঠালি এবং 0.26 হেক্টরে মুজাফফরি জাতের লিচু আবাদ করা হয়েছে। এবারে যে চৈত্র মাস মানে খরা সিজন, খরার জন্য আমরা যে উঁচু গাছে করায় পানি দিতে হচ্ছে, বেড করে একই গাছে করা বাঁধে পানি দিতে হচ্ছে, মেশিন দিয়ে সেচ দিচ্ছি যাতে একটু রস হয় আর কি। গত বছরের তুলনায় এবার মুকুল প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তার পরামর্শ মেনে পানি ও জৈব সার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। লিচু যখন ফুল ফুটে যাবে, ফুল ফোটার পরেও একটি ছত্রাকনাশক এবং কীটনাশক যাতে স্প্রে করে এই পরামর্শটি আমরা প্রদান করছি। সেই সাথে যখন ফল মোটরজনের মতো হবে তখন আমরা গাছের গোড়ায় যাতে পানির যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সেচের ব্যবস্থাপনা করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন লিচু চাষিরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারের 16 অধ্যাদেশ উত্থাপন না হয় বাতিল, বিরোধী দলের ওয়াকআউট। রাজধানীর অনেক প্রধান সড়কের ফুটপাত হকারের দখলে, ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না জেলেরা, বেকায়দায় উপকূলের অসংখ্য পরিবার। এবং কাল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি পাকিস্তানে, লেবানন ইস্যুতে অনড় তেহরান। ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।